আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। 3 দিন পর আজ খুলেছে সব ধরনের অফিস, আদালত ও ব্যাংক। সকাল 11টা থেকে চলছে দাপ্তরিক কার্যক্রম, চলবে বিকেল 3টা পর্যন্ত। একই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও লেনদেন হচ্ছে, তবে গ্রাহকের সংখ্যা কম। চালু হয়েছে পুঁজি বাজারও। দেশের প্রধান 2 শেয়ার বাজারে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারবেন দুপুর 2টা পর্যন্ত। এই 2 দিন রাজধানী সহ ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। এদিকে চট্টগ্রাম জেলায় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, খুলনা জেলায় সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, রাজশাহীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। খুলেছে শিল্প কলকারখানাও। শ্রমিকের নিরাপত্তায় শিল্প পুলিশের সাথে বাড়তি নিরাপত্তা দিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সকাল 10টা থেকে দুপুর 1:15 পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম চলছে। হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে সকাল 10:30 থেকে, চলবে বিকেল 4:15 পর্যন্ত। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায় আছেন সহকর্মী শারফুল আলম, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। 5 দিন পর ব্যাংক লেনদেন শুরু হয়েছে। ব্যাংকগুলোতে আমরা বিভিন্ন ব্যাংক ঘুরেছি, ব্যাংকগুলোতে যে ধরনের ভিড় থাকার কথা ছিল সেই ধরনের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সাধারণভাবে অন্যান্য সময়ে যে ভিড় দেখা যায় সেই ভিড়গুলোই কিন্তু আমরা ব্যাংকে দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আছি। আমি দেখতে পাচ্ছি যে কয়েকটা কাউন্টার এখানে খোলা, সেবা দেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তারা কিন্তু আছেন, কিন্তু যে ধরনের ভিড় তারা আশা করেছিলেন সেই ধরনের ভিড় কিন্তু আজকে নেয়। এবং অন্যদিকে আমরা আবার দেখতে পাচ্ছি যে কাউন্টারগুলোর বাইরে, অর্থাৎ এটিএম বুথের মাধ্যমে যারা অনলাইনে টাকা লেনদেন করেন, মোবাইল ব্যাংকিংয়ে যারা লেনদেন করেন, সেসব জায়গাগুলোতে কিন্তু ভালো ভিড় ছিল। অর্থাৎ এটিএম বুথগুলোর সামনে কিন্তু আমরা পর্যাপ্ত ভিড় দেখতে পেয়েছি। এবং গ্রাহকরা বলছেন যে সার্ভার জটিলতা এবং অনলাইনের ঠিকমতো ইন্টারনেট কাজ না করার কারণে কিন্তু এটিএম বুথগুলোতে তাদের টাকা তুলতে পর্যাপ্ত সময় নিয়েছে এবং অনেকে কিন্তু টাকা তুলতে পারেননি, সেই রকম অভিযোগও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। টানা 3 দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস, আদালত খোলায় রাজধানীর সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিভিন্ন সড়কে সেনা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট, ডাইভারশন এবং গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে কারফিউয়ের 5ম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় 1 সপ্তাহ পর গণপরিবহন চলছে রাজধানীতে। কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি ও ডাইভারশনের পর বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অফিসগামী মানুষকে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে সড়কে। কিছু সড়কে চলাচলে কড়াকড়ি ও ব্যারিকেডের কারণে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে। এ অবস্থায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। চাপা আতঙ্ক আর ভয় থাকলেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে যান সবাই। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ায় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। এই যে এখন ভূয়া পরিবহনের জন্য দেরি করতেছি, ভূয়া পরিবহন পাইলে এখান থেকে কুড়িল বিশ্ব রোডে যাবো। তো অবস্থা ভালোই, এখান থেকে আসাদের ওইখানে বন্ধ আছে, তাছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে। না এখন রাস্তাঘাটে এরকম ঝামেলা নাই, সেনাবাহিনী ভালোভাবে এটা মেনটেন করতেছে, গাড়ি ঘোড়া ভালোই চলছে আর কি। এদিকে কারফিউ শিথিলের সময় সকাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকায় আটকে পড়া অনেকেই কাউন্টারে ভিড় করেন বিভিন্ন গন্তব্যে যেতে, তবে নেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী। নিরাপত্তার স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিচ্ছেন সবাই। মেয়ে থাকে, মেয়ে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর ও বাডেমে ভর্তি ছিল। তারপরে সংবাদ পাওয়ার পর আমি আসি। আজকে আমরা 7-8 দিন না খাওয়া অবস্থায়, কোনো পরিবহন চলে না। আমরা হলো দিন মজুরি, আমাদের গাড়ি চললে আমাদের ইনকাম আছে, আমাদের বাল বাচ্চা চলাফেরা করতে পারে। মাদ্রাসা বোর্ডে প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলাম খাতা নেওয়ার জন্য ঢাকাতে এসে আটকা পড়েছিলাম। আজকে জয়পুরহাট যাওয়ার জন্য 9:30টায় গাড়ি ছাড়বে বলে ইনারা আশ্বাস দিয়েছেন। 1 সপ্তাহ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা। আন্দোলন, সহিংসতা বা স্থবিরতা চান না রাজধানীবাসী। রাষ্ট্রীয় সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
কোটা সংস্কার করায় মেধাবীদের সরকারি চাকরিতে সুযোগ অনেক বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের বেশিরভাগের সরকারি চাকরির বয়স সীমা পার হওয়ায় মেধা কোটায় নিয়োগ বাড়বে। জেলা ও নারী কোটার প্রয়োজন আছে কিনা তা গবেষণার মাধ্যমে স্থায়ীভাবে আইন পাশের পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোটা ইস্যুতে গত 6 বছরে 2 দফা রক্তক্ষয়ী আন্দোলনের পর আপিল বিভাগ থেকে এলো চূড়ান্ত রায় ও নির্দেশনা, যেখানে সরকারি আধা সরকারি চাকরিতে 93% নিয়োগ পাবেন মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা সুবিধা বাতিল করায় সেখানেও মেধাবীদের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 7% যে কোটা আছে তার মাঝেও মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের জন্য যে কোটা, সেটাও খুব বেশি প্রার্থী পাওয়া যায় না। যেটুকু অপূর্ণ থাকবে সেটা আবার মেধা ভিত্তিতে এটা পূরণ করা হবে। তো দেখা যাবে যে সেই 93% কিন্তু 95, 96, 97% চলে যেতে পারে। যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছেন তারা কিন্তু সংস্কারের কথা বলেছেন, তারা কিন্তু ওই বলেননি যে পার্সেন্টেজ এত হতে হবে এবং সেটা তাদের পক্ষে বলা সম্ভব না, সমীচীন না। আপিল বিভাগের নির্দেশনা মোতাবেক কোটা বাড়াতে বা কমাতে পারবে নির্বাহী বিভাগ। সেক্ষেত্রে সরকারি চাকরির বিভিন্ন ধাপে কাদের সংখ্যা বেশি কাদের কম তা গবেষণার মাধ্যমে বের করে কোটা সিস্টেম চূড়ান্ত করার পরামর্শ বিশ্লেষকদের। ভবিষ্যতে এমন পরিস্থিতি বন্ধে স্থায়ীভাবে আইন পাশেরও পরামর্শ তাদের। সরকারের প্রজ্ঞাপন জারি করার পরে তো আর এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগই নেই। আর তারপরেও অনেকে বলছেন যে নারী কোটা থাকলে ভালো হতো। অনেক রকম মতামত থাকবে, গণতান্ত্রিক দেশের মতামত থাকতেই পারে। যে সিদ্ধান্তটা নিচ্ছেন, কেন নিচ্ছেন তার সমর্থনে আপনার কিন্তু পরিসংখ্যান, তথ্য উপাত্ত, গবেষণা, সেগুলোর ভিত্তিতে আপনি বলবেন যে আমি এই সিদ্ধান্তটা নিলাম। এখন যদি আপনি জেলা কোটাটা বাদ দিয়ে দিলেন, এখন 64টা জেলার ভিতরে যদি দেখা যায় 10টা জেলা অনেক পিছিয়ে, আপনি তো তাদের উপরে অন্যায় করে ফেললেন। আবার যদি দেখা যায় যে আপনার নারী কোটাটা আসলে অনেক জায়গায় দরকার আছে, স্থায়ীভাবে সমাধানের কথাই বলছি। সেই শিক্ষাগুলো যদি আপনি না নেন তাহলে 2-3 বছর পর এরকম একটা ঘটনা ঘটলে আমরা সেটা সামলাতে পারবো। কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশ অনেকটা শান্তির পথে, তবে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশ অগ্নিগর্ভে পরিণত না হয় সেই তাগিদ জনগণের। প্রত্যাশা সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, প্রাণ ফিরে আসুক জনমনে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ধানমন্ডি, ঢাকা। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় নেমেছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সেপ্টেম্বরে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনের আগে প্রায় 4000 ডেলিগেটের মধ্যে বেশিরভাগের সমর্থন পেয়েছেন তিনি। দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে তার প্রচারণা শিবির। ডেলাওয়ার রাজ্যে প্রথম প্রচারণা সভায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা দেখছেন মার্কিন এই সিনেটর। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। দলের ভেতরে বাইরে নানা চাপ ও বার্ধক্যের কারণে গেল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন। সেই সাথে ডেমোক্র্যাট দলের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি। এরপর থেকেই সরকারি দলের বেশিরভাগ ডেলিগেট তার পাশে দাঁড়িয়েছেন। আগামী মাসে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন তারা। এরই মধ্যে দলের প্রায় 4000 ডেলিগেটের মধ্যে 2000 জনের সমর্থন পেয়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এই অ্যাটর্নি জেনারেল। ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ার পর জোরালোভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন কমলা হ্যারিস। দেলোয়ার রাজ্যে এক প্রচারণা সভায় জয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি। দলের অনেক ডেলিগেটের সমর্থন পেয়েছি, আমি খুবই সম্মানিত। আমরা 2020 সালে জিতেছি, এবার আবারও জিতব। আমি জানি ডোনাল্ড ট্রাম্প একজন নারী নিপীড়নকারী। নিজের ভালোর জন্য তিনি আইন ভঙ্গ করতে পিছপা হন না। তাকে হারানোটাও সহজ হবে। 59 বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ে উতরে গেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। তাকে নিয়ে বড় আশা দেখছেন দলের শীর্ষস্থানীয় নেতারাও। And the mission is to make sure
আমরা একটা মিশনে নেমেছি, আর তা হলো কামালা হ্যারিসকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করা। আজ আমরা এখানে একটি উদ্দেশ্যের জন্য একত্রিত হয়েছি, আর তা হলো আমেরিকান জনগণের জন্য আমাদের আরেকটি জয় লাভ করা। ডেমোক্র্যাট দলের অর্থদাতারাও কমলাকে নিয়ে আশাবাদী। বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার প্রচার শিবিরের জন্য 24 ঘন্টায় $8 কোটি 10 লাখ অর্থ দিয়েছেন তারা। তাই যে কোনো মূল্যে মার্কিন এই সিনেটরকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ডেমোক্র্যাটরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।